স্বর্গীয় জীবন কৃষ্ণ রায় মহাশয়ের স্মরণ সভাতে আমরা যাদেরকে পেয়েছি নতুন করে আমি আর পুনরুল্লেখ করতে চাইছি না। আমি যেহেতু 2008 সালে আমি এই বিদ্যালয়ে যোগদান করি, ওনার সঙ্গে একসঙ্গে কাজ করবার সুযোগ আমার হয়নি, কিন্তু ম্যানেজিং কমিটির সদস্য হিসাবে ওনাকে কয়েকদিন পেয়েছিলাম। তো যাই হোক, আমাদের মধ্যে এখানে অনেকেই আছেন যারা এই কাকপুর প্রাইমারি স্কুলের ছাত্র ছিলেন, তারপরে আমাদের বিদ্যালয়ের ছাত্র ছিলেন, আবার এখন আমাদের বিদ্যালয়ে আবার শিক্ষকও বলে, এরকমও আছে, বা শিক্ষা করবে। যেরকম আমাদের সোমনাথ বাবু রয়েছে, বিভাস স্যার রয়েছে, আমাদের এনারা এই ধরনের অভিজ্ঞতা এনাদের কিন্তু আছে। তো আমরা যখন আমাদের প্রাক্তন শিক্ষক যারা এসেছেন, যারা শারীরিক বিভিন্ন ধরনের সমস্যা থাকলেও আমাদের আহ্বানে সাড়া দিয়ে এসেছেন, তাদের কাছ থেকে তো আমরা শুনব। তো আজকে এই অনুষ্ঠানটা করার ক্ষেত্রে আমরা আমাদের বর্তমান পরিচালন সমিতির মাননীয় সভাপতি শ্রী চিরঞ্জীব সরকার, উনি যেদিন থেকেই এই ঘটনা ঘটেছে তারপর থেকে ম্যানেজিং কমিটির মিটিং করে আমরা টিচারদের সঙ্গে বসে, যেহেতু এখন পরীক্ষাটা চলছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক টেস্ট এবং 5 to 9 অ্যানুয়াল পরীক্ষা, কিভাবে করলে, কারণ আমাদের তো রুটিন আগে সাত হয়ে গেছে, এবার রুটিন চেঞ্জ করার ব্যাপার সব সভা করতে গেলে। তো আমরা সবাই মিলে বসে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমি একটু অবাক হয়ে গিয়েছিলাম যে জীবন কৃষ্ণ রায় তিনি তার স্মরণ সভা সেটা অবভাব পরিপূর্ণ থাকবে ছাত্রদের নিয়ে, এবং সেটা না হয়ে শুধু আমরা প্রজন করবো, এটা একটু অবাকই হয়ে গিয়েছিলাম। কিন্তু আমি যেহেতু কালকে এসেছি, মাননীয় প্রধান শিক্ষকের এবং আজকে অনুষ্ঠানের যিনি সভাপতি, তার কাছে জিজ্ঞাসা করে জানতে পারলাম, এবং একটু আগেও তিনি সভাপতির ভাষণে যে বক্তব্য রাখলেন তাকে আমি সমর্থন করি। আমি আবেগে ভেসে চলার লোক নই, বাস্তবত যে জিনিসটা সেটাই উনি বলেছেন। আমার এখানে স্যারেরা বসে আছে, প্রথাগত কিছু কথা বলতে হয়, সেগুলো আমি উপস্থিত সকলকে আমার যথাবিধ শ্রদ্ধা জানিয়ে, আর ওই রবিদা যে কথাটা বলছিল স্যার, আমি সবাই স্যার বলতাম, এখানে সবাই যারা বসে আছে প্রত্যেকেই স্যার বলছে, ছাত্র হোক শিক্ষক হোক সবাই স্যার বলছে। আমার ব্যক্তিগত উপলব্ধি হচ্ছে যে ডবল কোছা ধুতি পরে, ডবল কাঁচা বা কোছা ধুতি পরে, একটা সাধারণ পাঞ্জাবি পরে অতখানি পার্সোনালিটি রাখা যায়, এটা ওনাকে না দেখলে, আমি আরো কয়েকজন ধুতি পরা পাঞ্জাবি পরা লোকদের এরকম দেখেছি, নামগুলো বলতে চাইছি না, আমি ওনাদেরকে ওনার সঙ্গে তুলনা করতে পারি, একই যেতে পারি, কারণ পার্সোনালিটি সেটা কি করে, মুখ দিয়ে যা বলবেন সেটাই শেষ কথা, পাহাড় আসলেও সেটাকে টলাতে পারত না। এমএলএ এমপি যে আছে যা বলে দিয়েছি দ্যাটস না। আমার মনে আছে এই ঘরে তখন ছাদ হয়নি, ওনার একটা খুব গুরুত্বপূর্ণ মিটিংটা কি বলছি না, মিটিংয়ে লাস্ট উনি বক্তব্য রাখতে উঠলেন এবং এমন কিছু কথা বললেন, মিটিংয়ের আগে যা যা বলেছেন সবটা শেষ হয়ে গেল। এতটাই পার্সোনালিটি রাখতেন। আর অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটর উনি, আমার যেটা মনে হয়েছে,
খুব জোরে কথা বলতেন না, চিৎকার করতে আমার করে 2-4 বার চিৎকার করেছি, মানে শিক্ষক হওয়ার পরে, মানে একদম মানে কি বলবো গার্জিয়ানের মতো ধমকে, সেটা ছাত্র সেই হিসাবে ছাত্রাবস্থায় ওনার কাছ থেকে কোনোদিন বকা খাইনি, অন্যদের কাছ থেকে খেয়েছি, কিন্তু অ্যাজ এ টিচার ওনার কাছে আমি বকা খেয়েছি। এবং প্রথম যখন চাকরিতে জয়েন করলাম ওনার কাছ থেকে অনেক পরামর্শ নিলাম। আমি সেই জায়গায় আসবো দুটো একটা কথা বলতে, সেটা হচ্ছে যে চাকরিরত অবস্থায় আমার বাবা বোধহয় প্রথম মারা গিয়েছিলেন এই স্কুলে। আমার তখন বয়স এখন কলেজ থেকে টেনে ধরে চাকরিতে বসিয়ে দেওয়া হয়েছিল। এবং আমার যেটা মনে হচ্ছে জীবনকৃষ্ণ রায় সেই সময় হেডমাস্টার না থাকলে আমার এই স্কুলে চাকরি হতো না। চাকরি হতো বাট এই স্কুলে হতো না। উনি বেশ কিছু কিছু কাজ করেছিলেন যেগুলো তার ফলেই আমার চাকরি এই স্কুলে হয়েছে। আর কোনো সমস্যায় পড়লে একদম ব্যক্তিগতভাবে ওনার বাড়িতে চলে যেতাম, স্যার এই ব্যাপারটা এইভাবে হচ্ছে একটু করুন, উনি পরামর্শ দিতেন। আর বাবা মারা যাওয়ার পরে উনি যেভাবে আমাদেরকে গাইড করেছেন, মানে কি বলবো, বাবা থাকলে যে ছাতাটা থাকে সেই ছাতাটা চট করে হারিয়ে গেলে কতখানি ছাতাহীন হয়ে পড়ি আমরা, সেটা আমি যেহেতু অনেক কম বয়সে বাবা হারিয়েছি আমি খুব ভালো করে জানি। সেই সাহায্যকারী লোক হিসাবে যে কয়জন আমি পেয়েছি তার মধ্যে ছিলেন উনি একজন। মানে সেই সময় টাকা পয়সা কিভাবে আসবে, কিভাবে রাখতে হবে, মানে একদম পারিবারিক লোকের মতন গিয়ে অফ টাইমে যেতেন। দুপুর 2টোর সময় রোদ্দুর ছাতা মাথায় নিয়ে চলে গেছে বাড়িতে। স্যার এই রোদ্দুরে এলেন কেন, আমাকে ডেকে পাঠালেন না, অন্য সময় তো লোকজন থাকে, কাজের কথা ভেবে ভেবে অসময়ই ভালো, এইভাবে কথা বলতে। তা এইসব জিনিস ওনার কাছ থেকে শিখেছি। মানে আমিও যাদের কাছে ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি। আমাদের দেবাশিস স্যার মাঝে মধ্যে আমাকে রসিকতা করে বলেন, ও বিভাস রায় আমার কিছু কথা বলবে মিটিংয়ে, তারপরে আর সব শেষ হয়ে যাবে। এইটা বোধহয় ওনার কাছ থেকেই শেখা। উনিও এইভাবে এমন কিছু বলতেন, তারপরে আর কোনো কথা থাকে না। অনেক কিছু ওনার কাছ থেকে শিখেছি। অসম্ভব শ্রদ্ধা করি, আজও করি। অ্যাজ এ হেডমাস্টার যে গুণাবলী ওনার থাকা উচিত প্রায় অধিকাংশই ওনার ছিল। আর স্যারের কথাটা একটু আমি করছি, সেটা হচ্ছে যে আমি সেই সময় বাড়িতে গিয়েছিলাম, বডি আনার ব্যাপারে আমি বিকাশ দাসের সঙ্গেও কথা বলেছিলাম, কিন্তু সবসময় পরিস্থিতি ঠিক ফেভারে থাকে না। এইটা একটা সমস্যা। মানে আমি গিয়ে দেখেছি শুভঙ্কর অর্পিতা তখন গেছিল, অর্পিতা বেরিয়ে এসেছে, আর একটা লোক, মানে সেখানে কি করবো না, বডিকে পাঠাবে, আমি বডিকে পাঠাবে। ফলে মানে আমাদের সদিচ্ছে থাকলেও যদি পরিবারের সেই পরিকাঠামো না থাকে ফলে হয়। এটা আমার ফিলিংস। ওনার বডি স্কুলে অবশ্যই আনা উচিত ছিল। সেটা আমি জানি আমার বাবার বডি এসেছিল রাত 11টায়, আপনারা সবাই জানেন, সেখানে বোধ হয় 500 লোক ছিল। সুতরাং তবে আগামী দিনে এটা আমরা অবশ্যই খেয়াল রাখবো। আর বিশেষ কোনো কথা নয়, আমরা সবাই একসাথে আছি। আর আজকে যেগুলো ভালো লাগলো, পুরোনো দিনের অনেক কথা শুনলাম, অনেক কিছু মনে পড়লো, সময়ের অভাবে বলতে পারছি না। হ্যাঁ, আর দরকার নেই, আমি এখানে বক্তব্য শেষ করছি। অনুষ্ঠান আমরা করছি বা করতে হচ্ছে। সেদিন 20 তারিখ মাননীয় জীবনবাবু যখন মারা যায়, 3টের পরে কয়েক মিনিট পরে আমি আমার মেয়ের স্কুলে আনতে যাই, মাননীয় হেডমাস্টার সাহেব আমাকে ফোন করেছেন। স্যার ফোন করে বলছে, সুন্দরবাবু আপনি কোথায়? আমি যে অসময়ে আছে স্যার, মেয়েকে নিতে এসেছি। বলে শুনেছেন জীবনবাবু মারা যাচ্ছে, আপনি একটু দেখুন কি করা যায়, কিভাবে কি ব্যবস্থা করা যায়। স্যারের যে সদিচ্ছা অত্যন্ত তীব্র হয়েছিল এবং আমাকে বলেছে আপনি যাবেন, যেভাবে যা ব্যবস্থা করেন। একজন
প্রধান শিক্ষক হিসেবে আমি বলবো না, একজন মানুষ হিসেবে উনি যা চেষ্টা করেছেন, কিন্তু আমরা সঙ্গে সঙ্গে অর্পিতাতে যাই, আমাদের শুভঙ্কর ভাইকে আমি সঙ্গে সঙ্গে ফোন করি, সঙ্গে সঙ্গে থেকে আবার বিকাশ স্যার আমাকে ফোন করে শোনা তাড়াতাড়ি চলে যাচ্ছে, এরকম জীবনবাবু মারা গেছে, কিভাবে কি করা যায়, বডিটাকে নিয়ে আসা যায়। কিন্তু শুভঙ্কর এবং অর্পিতাদির সাথে যোগাযোগ করে আমি ওনার বাড়ির গেটের সামনে দাঁড়িয়েই ফোন করেছি, একদম সামনেটা দাঁড়িয়ে, যা শুনতে পেয়েছি আর কি, অর্থাৎ আমাদের যে মাননীয় প্রাক্তন হেডমাস্টার যে অবস্থায় ছিলেন সেই অবস্থায় আনাটা সেটা আরো বেশি দুঃখজনক প্রথম মনে হয়। কারণ অনেক সময় কি হয়, আমাদের প্রিয় মানুষকে আমরা খারাপ অবস্থায় দেখতে পারি না। যেমন একটা উদাহরণ দিলে পরে আপনারা নিশ্চয়ই জানবেন বা বুঝবেন, যেমন আমাদের কিছু কিছু মানুষ থাকে স্বপ্নের মানুষ, আমরা তাকে স্বপ্নের চোখ দিয়ে দেখি। যেমন আমাদের কাছে সুচিত্রা সেনের মুখটা, সুচিত্রা সেনের বৃদ্ধ বয়সের মুখ কিন্তু কেউ আমরা দেখতে চাই না। আজকে যেমন স্যারকে দেখছি, সুভাষ স্যারকে দেখছি, আমি কয়েক বছর আগে হঠাৎ 2-3 মাস স্যারের সাথে দেখা হয়নি, 2-3 মাস পরে আজকে স্যারকে দেখছি, সত্যি খুব খারাপ লাগছে যে স্যারের গালটা কেমন ভেঙে আছে, কেমন লাগছে। অর্থাৎ এই যে এটা আমরা দেখতে চাই না, আমরা এটা দেখতে পছন্দ করি না। আমরা যে আমাদের সুভাষ স্যার, আমাদের জগদীশ স্যার, আমাদের সুন্দর স্যার, সেই আমাদের সময় সেই যে একটা মজার ব্যাপার, একটা আনন্দের ব্যাপার, প্রত্যেক মুহূর্তে আমরা করছি আবার ভালো লাগছে, এই জিনিসটা আমরা চাই। কিন্তু সেদিন স্যারের অবস্থা এমন ছিল, আমাদের হেড স্যারের অবস্থা, প্রাক্তন হেড স্যারের অবস্থা এমন ছিল, সেটা স্কুলে আনন্দ করে হতো আমাদের অনেকেই দেখতে পরে আর বেশি আমাদের খারাপ লাগবে। যাই হোক, আমাদের স্যার চেষ্টা করেছেন, আমরা চেষ্টা করেছি। আর একটা যেটা বিষয় আমার 2-4 দিন দেরি হল, তার কারণ হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিডিউল করেছে, যেটা বললেন, তার জন্য আমরা স্বর্ণসভাটা একটু বিলম্ব করে করলাম। আমরা আগামী দিন স্যারের আরো অনেক প্ল্যানিং আছে, জীবনবাবু, সত্যবাবু, বিকাশবাবু এবং আপনাদের নিয়ে যে স্যারের যে প্ল্যানিং, প্রতি মুহূর্তে আমার সাথে স্যার আলোচনা করে, কিছু কিছু আলোচনা করে। আপনারা যে চোখে বিধান বিদ্যাপীঠকে দেখতেন, আমার মনে হয় যে আপনারা এইখানকার লোক, আপনারা এখানে মানুষ হয়েছেন, এখানকার ছেলেদের নিয়ে আপনারা পড়িয়েছেন, আমরা আপনাদের ছাত্র, আপনারা যে চোখে দেখতেন, আমার মনে হয় উনি একজন বাইরের থেকে এসে উনি মানে আরো বেশি ভালোবেসে ফেলেছেন। কেন জানেন, হয়তো ব্যতিক্রমী মানুষদের মধ্যে হয়তো অনেক স্যারের নারে কি দরকার আছে 8:30টার সময় এসে 19 নম্বরের মাথায় গিয়ে দাঁড়িয়ে থেকে ছাত্রদের বাড়িতে বাড়িতে ঘুরে চল সন্ধ্যা কোন বাড়িতে কোন ছাত্রটা কি আছে একটু দেখি। আমি বলছি স্যার দরকার কি, আপনার তো 100 ক্লাস ভর্তি হয়েছে, আপনি 2033 রিটায়ার করবেন, আজকের থেকে যদি আপনার অ্যাক্টিভিটিস বন্ধ করে দেন তাহলে ছাত্র কমতে কমতে কিন্তু একটা ভালো সংখ্যা থাকবে। বলছে না না, আমি যখন যাবো একটা সেরা জায়গায় পৌঁছে দিয়ে যেতে চাই 33 সালে, যারা সবাই এই হচ্ছে বালিপুর। স্যার যাই হোক, জীবনবাবুকে হেডমাস্টার মশাই হিসাবে আমরা যেটা দেখেছি, কারণ আমরা ছাত্র ছিলাম, ওনার ঘরের সঙ্গে যাওয়ার আমাদের ক্ষমতা ছিল না। কারণ কি, ওই ঘরের মধ্যে 2 জন বসতেন, আমাদের এখানে স্যাররা আছে, ডান দিকে বসতেন হেড স্যার, বাঁ দিকে বসতেন সত্যবাবু। আমরা দেখেছি সত্যবাবু যখন বাড়ি থেকে এই গলিটা দিয়ে বেরোতো, স্কুলে আমরা খুব চেঁচামেচি করছি, খুব আনন্দ করছি, খুব হইহুল্লোড় করছি, সত্যবাবু ওই গলিতে পেপারটাকে বাঁ হাতে এভাবে 2 আঙুলে ধরে বের করতেন। ওনার বাড়িতে পেপারটা আসতো, উনি পেপারটা নিয়ে আসতেন, স্কুলের যে পেপারটা উনি বাড়ি থেকে নিয়ে আসতেন। উনি যত আসছে স্কুল তত ঠান্ডা হচ্ছে, আস্তে আস্তে স্কুল ঠান্ডা, সত্যবাবু ধরে গেছে স্কুল। এবং আমরা দেখেছি যে কোনো প্রয়োজনে আমরা কিন্তু কখনোই জীবনের কাছে যাইনি, সব কিছু সত্য, যা কিছু, যে সমস্যা, বাইরের লোক এসছে, কোনো সমস্যা হচ্ছে সত্য, রেজাল্টটা সত্য। এমনকি পরবর্তীকালে আমার বাবা এই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য হয়ে এসেছিলেন। তা আমি জিজ্ঞেস করলাম, বাবা আজকে মিটিংয়ে কি হলো? বলে ওই তো মিটিংয়ে গেলাম, সবাই বসলাম, হেড স্যার বললো সত্য আমাদের যে সিদ্ধান্তটা হয়েছে ওটা লেখা হয়েছে, ওটা পড়ে শুনিয়ে দেবে। মানে মোটামুটি সত্য স্যার আর হারু স্যার আর জীবনবাবু বলে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন যে স্কুলটাকে কি করবেন, কিভাবে আগামী দিন চালাবেন। এবার সেটাকে পড়িয়ে শোনানো হতো, তারপরে যে রিফ্রেশমেন্ট থাকতো, কথাবার্তা গল্পটা করতে পারে। আর এই স্কুলটাকে কিন্তু তখন বিধান বিদ্যাপীঠ সম্বন্ধে নামে খুব কম লোকে চিনত, আমার যতটুকু মনে আছে সবাই সত্যবাবু। এই ব্যাপারটা কিন্তু পাশে একজন হেডমাস্টার মশাই থেকে মেনে নিয়েছিলেন, এটা আমার কাছে খুব আশ্চর্য লাগে যে কি করে সম্ভব। একটা লোক 26 বছর একটা বিদ্যালয়ের হেডমাস্টার, সে কিন্তু কখনোই নিজের হেডমাস্টারশিপটা আমার মনে হয় খাটায়নি, এখন বুঝতে পারি। সত্যবাবু যেটা বলতেন সেটাই চেষ্টাটা, যেটা আমাদের সুভাষ স্যার বারবার বলছেন, এটা একটা ভালোবাসা, এটা একটা বন্ডিং, যে একজনের প্রতি একজনের বিশ্বাস, যে কিভাবে একটা বিদ্যালয়কে ভালো করতে হবে। সেখান থেকেই তো আজকে আমাদের বিদ্যালয়ে গেলেন পরবর্তীতে প্রবোধবাবু, তারপরে বিকাশবাবু, তারপরে আমাদের স্যার।
আস্তে আস্তে এখন যে আমাদের যে নতুন মাস্টার এসেছে, কবি ভাই এসেছে, মলয় এসেছে, স্বপন এসেছে, সুরজিৎ এসেছে, আমি এই বিদ্যালয়ের একজন পার্শ্ব শিক্ষক, আমার কথা কেন শুনবে? কিন্তু আমি যদি একটা কথা বলি ওরা কিন্তু কখনো বলে না যে শূন্যতা কেন বলছে, সবাই কিন্তু আমাদের কথা শুনে। কারণ সেই যে সিস্টেমটা, ওই যে সিস্টেমটা একটা ঢাল, একটা সাথে আমরা পড়ে গেছি বিধান বিদ্যাপীঠে, মানে কেউ কারো থেকে বাইরে। যেটা স্যার বলছেন যে পিএফ এর টাকা দিলে একজন শিক্ষক মহাশয়ের চিকিৎসা করতে হয়েছে, যে সঞ্জীববাবু ছিলেন, সঞ্জীববাবু অসুস্থ হয়ে পড়ে ক্যান্সার হয়েছে, আমরা জানি। আজকে হয়তো অর্থনৈতিক দিক দিয়ে আমাদের মাস্টারমশাই অনেক ভালো, এটা একটা সিস্টেম, হয়তো টাকাটা দিতে হয় না, কিন্তু রাত্রবেলা হলে ওই সমীরটা জিজ্ঞেস করে সুন্দরটা কেমন আছে, ওই সুন্দরটা জিজ্ঞেস করে কেমন আছে, বিক্রম না আমার দোকানে চলে যাচ্ছে, তোর কেমন আছে, কি সমস্যা হচ্ছে। এই যে এই বিষয়টা কিন্তু আপনাদের থেকে আমরা শিখেছি, আমরা আগিয়ে নিয়ে যেতে চেষ্টা করছি, আমি পারবো। আপনারা হয়তো 70-80 স্টুডেন্ট ভর্তি করেছে, ওই 5-এর থেকে সুভাষদা যেটা বলছেন বাড়ি বাড়ি গিয়ে হয়তো 5-এর থেকে 70 করেছে, সেটা বাণীব্রত স্যাররা, সমীর দ্বারা, বিক্রম দা, বিপুল দ্বারা সেটাকে 110-এ নিয়ে গেছে। স্যার তো সেটা মিটিং করে বলেন আমি 120 পরে অ্যাডমিশন স্টপ করে দেবো, কারণ আমার অনেক সংখ্যা হয়ে গেছে, আমি এবার কোয়ালিটি চাই, এবার রেজাল্টের দিকতে চাই। আমরা আপনাদের সকলের আশীর্বাদ থাকলে নিশ্চয়ই একটা আকাঙ্ক্ষিত জায়গায় আপনারা যেটা দেখতে চান সেটা আমাদের মধ্যে দিয়ে আমরা চেষ্টা করছি। আপনারা যে পতাকা আমাদের হাতে তুলে দিয়ে গেছেন আমরা সেটাকে বয়ে দিয়ে যাচ্ছি। এই বলে সকলকে আরেকবার ধন্যবাদ জ্ঞাপন করে আমাদের স্যারের আজকে এই স্বর্ণসভায় এসেছে, আমি আমার বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ। সদা প্রচেষ্ট বিকাশ স্যার, উনি স্কুলে না আসলেও ওনার সঙ্গে আমার ফোনে যোগাযোগ আছে এবং এই অনুষ্ঠানের বিষয়ে অনেক কিছুই ওনার সঙ্গে কথা হয়েছে। এনসিসিটা কি শেষ হয়ে যাবে বিকাশ স্যারের পরে? আমরা হতে দিই, তারপরে আমরা মলয় স্যারকে পাঠিয়েছি, উনি ট্রেনিং করে এসে এনসিসিটা রেখেছেন। স্কুলের যে খেলাধুলো, যেটা রবিদা যেটা বলছিলেন, টুর্নামেন্ট এখনো খেলা হয়। আমরা সুবোধ স্যারের মতো যোগ্য একজন শিক্ষক পেয়েছি খেলার, এবং উনি সুব্রত ভাবে আমাদের বিদ্যালয়ের ইতিহাস, গর্বের ইতিহাস অনেকটা উচ্চ শিখরে তুলেছেন। সুব্রত কাপে আমরা ওয়েস্ট বেঙ্গল চ্যাম্পিয়ন হয়ে আমরা দিল্লিতে ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট খেলতে গেছিলাম। আমরা গতবার রিলায়েন্স কাপে রানার্স হয়েছি। সুবোধবাবু সেই চেক এবং ট্রফি নিয়ে এসেছেন, এবং সুবোধবাবু এখন বারাসাত মহকুমার আমাদের রাজ্যের যে প্রত্যেকটা মহকুমায় স্পোর্টসের অ্যাসোসিয়েশন আছে, সেখানকার এখন একটা বড় পদে আমাদের সুবোধ স্যার আছেন। তো যাই হোক, আমরা আপনাদের আশীর্বাদ পাথর করে নিশ্চয়ই বিধানচন্দ্র বিদ্যাপীঠ সেই আগের গরিমা সেটা উপরে উঠতে পারছি কিনা জানি না, তবে নিচে যাতে না নামে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এখনকার টিম বিধান বিদ্যাপীঠ আমরা সদা প্রচেষ্ট। এবং আজকে আমাদের স্বর্গীয় জীবন কৃষ্ণ রায়, ওনার বিদেহী আত্মার শান্তি কামনা করে আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ। প্রাক্তন ছাত্র গৌতম আমাদের মধ্যে উপস্থিত আছেন বর্তমান বিদ্যালয়ের স্টাফ কাউন্সিল সেক্রেটারি মাননীয়